আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি। অবশেষে ডক্টর ইউনূসকে নিয়ে ভারতের আশঙ্কায় সত্য হলো। ফাঁস হলো হাসিনা ইউনূস চাঞ্চল্যকর অডিও রেকর্ড। ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে। ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কি কি চান পুতিন? এবার বিস্তারিত। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। তবে কেন বা কি কারণে রাষ্ট্রপতির ছবি সরানো এই নির্দেশনা তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি। বেশ কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাসে কথা বলেছে বিবিসি বাংলা। সেগুলোর মধ্যে কোনো দূতাবাস সরকারের মৌখিক নির্দেশনা পেয়েছে, কোনোটি সেই নির্দেশনা পায়নি। এমন নির্দেশনা দেওয়া হয়েছিল লন্ডনে বাংলাদেশে হাইকমিশনেও। লন্ডন হাইকমিশন সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, মন্ত্রণালয়ের এই নির্দেশনা পাওয়ার পর লন্ডন হাইকমিশনে থাকা রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিনের ছবি শুক্রবার রাতেই সরিয়ে ফেলা হয়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার অন্তত 5টি দূতাবাস কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, সরকারের মৌখিক নির্দেশনা পেয়ে দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদার বিবিসি বাংলাকে বলেন, বিগত সরকারের সময়ে আইন অনুযায়ী শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের নিয়ম ছিল, রাষ্ট্রপতির ছবি রাখার কোনো আইন ছিল না। তারপরও যদি কোনো অফিসে সেটা ব্যবহার করে থাকে এই সরকারের সময়, তাহলে সরকারের উচিত ছিল লুকোচুরি না করে লিখিতভাবে নির্দেশনা জারি করা। শনিবার মধ্যরাত থেকে বিভিন্ন গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুঞ্জন তৈরি হয় যে রাষ্ট্রপতিকেও কি তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কি। নানা আলোচনার মধ্যে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ঘটনায় ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না। শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ হলেও সাংবিধানিক সংকটের আশঙ্কা থেকে অধ্যাপক ইউনূসের সরকার সে পথে হাঁটেনি। অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে ভারত যে আশঙ্কা করেছিল সেটি সত্য প্রমাণিত হচ্ছে। দিল্লির আশঙ্কা ছিল ডক্টর ইউনূস তিস্তা প্রকল্পের কাজ চীনকে দিয়ে দেবেন। এ কারণেই এই প্রকল্পকে থামাতে নানা ষড়যন্ত্রের আশ্রয় নেয় দেশটি। কিন্তু সর্বশেষে ব্যর্থ নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ডক্টর ইউনূস ভারতের বুকে শেষ পেরেকটি মারলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আর মাত্র 5 মাস সময় আছে সরকারের হাতে। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। তার মানে বিদায়ের আগেই ভারতের বিরুদ্ধে চূড়ান্ত খেলা দেখালেন প্রধান উপদেষ্টা। আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এই প্রকল্প। ইতিমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে। 10 বছর মেয়াদে এই প্রকল্পের ব্যয় হবে 12,000 কোটি টাকা। প্রথম 5 বছরে সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে। ERD থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন জানুয়ারির প্রথম সপ্তাহে এর কাজ শুরু হবে। জানা গেছে, উত্তরের 2 কোটি মানুষের দুঃখ তিস্তা নদী। এই তিস্তাকে ঘিরেই এই অঞ্চলে লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয়। কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর উপর নির্ভরশীল। কিন্তু বছরের পর বছর এই নদীর ভাঙনে সর্বশান্ত হচ্ছে হাজারো মানুষ। তারা বাস্তুহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রিভাইনার পিপলের এক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর তিস্তার ভাঙন ও প্লাবনে 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের 5 জেলার বাসিন্দা। এছাড়াও বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জংজিং। তার নেতৃত্বে সম্প্রতি চীনের প্রতিনিধি দল মতবিনিময় করেছে বিএনপি, জামাত, এনসিপি, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও তিস্তা নদী রক্ষা আন্দোলন সহ নদী পারের মানুষের সঙ্গে। সংশ্লিষ্টদের মতে 2024 সাল থেকে শুষ্ক মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে। আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় 3 থেকে 4 লাখ ঘনফুট পানি। সব কপাট খুলে দেওয়া হয়, দ্রুত বেগে নেমে আসে তিস্তার পানিতে উত্তরের 5 জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানির মতে 10 বছরে বেশি সময় ধরে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অববাহিকার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে আসছি। বিগত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তারা ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে তিস্তা পারের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানাজনের সঙ্গে তার ফোন আলাপ। এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। রোববার প্রবাসী সাংবাদিক জুলকান নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন। 5 মিনিট 34 সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেছেন, আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন, আমরা রণক্ষেত্রের সাথী। এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন, ইন্টারনেট চালু করতে বলেন, এটা আমাদেরই কাজে লাগবে, কারণ আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো। জবাবে শেখ হাসিনা বলেন, কিভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে, ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না, অন্য সরকার এসে চালু করবে। ইনু বলেন, বাংলাদেশে আর অন্য সরকার আসবে না। জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন, জামাত শিবির আবারও এক্সপোজড হয়েছে, এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে, তাতে সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন, এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলুল তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়, সেটিও গণ অভ্যুত্থান চলার সময়। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1 বছরের শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড ফাঁস হয়েছে। বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে খুন করতেন তিনি। গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন, গলফ করো, অর্থাৎ ওকে খুন করো। জিয়াউল আহসান এখন কেরানীগঞ্জ বিশেষ কারাগারে ধলেশ্বরী ভবনে ডিভিশন প্রাপ্ত সেলে বন্দী আছেন। টেলিফোনে জানতে চাইলে বিশেষ কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার সাইফ উদ্দিন নয়ন জানান, যে সুনির্দিষ্ট কী অপরাধে তিনি কারাগারে আছেন বলতে পারছি না, তবে 15টি মামলায় বন্দী আছেন তিনি। এ সম্পর্কে অনুসন্ধান করতে গেলে জিয়াউল আহসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা যায়। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল আহসান। তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। তাদের নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিকটিমদের, সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেওয়া হতো। জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের জম টুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিতেন শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে। একদিনে একজনকে দিয়ে 11টি এবং আরেকজনকে দিয়ে 13টি খুন করারও রেকর্ড আছে তার। কখনো মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো, এরপর লাশ রেল লাইনের উপর শুইয়ে দিতেন, ট্রেন এসে লাশ দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করত। 2011 থেকে 15 সাল পর্যন্ত সময় কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ট্রেনে কাটা যত অজ্ঞাত পরিচয়ের লাশ পাওয়া যেত তা সবই জিয়াউল আহসানের খুন করা। বেশিরভাগ খুন করা হয়েছে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে। একটি নির্দিষ্ট নৌকা ছিল, সে নৌকায় করে জম টুপি পরা ব্যক্তিদের মাঝ নদীতে নিয়ে টুপি খুলতেন, চোখ বাঁধা অবস্থায় থাকতো, মাথার একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করতেন। ফিনকি দিয়ে রক্ত ও মগজ এসে পড়তো জিয়াউল আহসানের হাতে, তখন তিনি উল্লাস করতেন। কখনো আবার দেখা যেত আগেই হত্যা করা লাশ নৌকায় তুলে নিচে ও উপরে সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিতেন, যাতে লাশ পানির নিচে তলিয়ে যায়। হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে। বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট 2 আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে 2012 সালের 17 এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তি পরিচয় অপহরণ করা হয়। পরে ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 25 থেকে 29 আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলে ভারত সফরের কথা ছিল তা বাতিল করা হয়েছে, ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত। রোববার 17 আগস্ট জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক কার্যকর করতে যাচ্ছে তার আগে সমাধান বের হওয়ার আশা ক্ষীণ হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। তার দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনীহার কারণেই এই পদক্ষেপ। 27 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের উপর শুল্ক 50% উন্নীত হবে। চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে তার মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার। ওয়াশিংটন নয়াদিল্লি আলোচনার আগে 5 দফা বৈঠক ব্যর্থ হয়েছে। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এছাড়া আরও কিছু কারণে দেশ দুটির মধ্যে চুক্তি হলো না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত শুক্রবার কয়েক ঘন্টা বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কিছু শর্ত দেন। সংবাদ মাধ্যম সিএনএন ইউরোপীয় নেতাদের বরাতে রোববার জানিয়েছে, পুতিন ট্রাম্পকে জানান ইউক্রেন যদি যুদ্ধ বন্ধ চায় তাহলে তাদের পূর্বাঞ্চলের পুরো দনবাস রাশিয়াকে দিয়ে দিতে হবে। এর বদলে তিনি ইউক্রেনের অন্যান্য ফ্রন্টলাইনে যুদ্ধ থামিয়ে দেবেন, যার মধ্যে খেরসন ও জাপেরিঝিয়াও থাকবে। এছাড়া ইউক্রেন বা ইউরোপের অন্য কোনো দেশে হামলা চালাবে না বলেও কথা দেন তিনি। এছাড়া পুতিন শর্ত দেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেটির মূল কারণ সমাধান করতে হবে, যার অর্থ ইউক্রেনকে তার সেনাবাহিনীর আকার ছোট করতে হবে, সামরিক জোট নেতাদের যোগ দেওয়ার আকাঙ্ক্ষা বাদ দিতে হবে এবং একটি নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে। পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প যখন ইউরোপীয় নেতাদের বৈঠকের আলোচনা সম্পর্কে অবহিত করা শুরু করেন তখন পুতিনের শর্তগুলো স্পষ্ট হতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি পুতিনের শর্ত পূরণ হয় তাহলে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবেন বলেও জানান তিনি। ইউরোপীয় নেতারা জানিয়েছেন, যখন ইউক্রেনে যুদ্ধ বন্ধ হবে তখন দেশটিকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে সেটি স্পষ্ট নয়। ইউরোপীয়দের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ট্রাম্প পুতিনের বৈঠক তাদের মধ্যে খুব বেশি আশার সঞ্চার করতে পারেনি। পুতিনের সঙ্গে বিস্তারিত কী আলোচনা হয়েছে সেটি গোপন রাখার ব্যাপারে জোর দিয়েছেন ট্রাম্প। প্রিয় দর্শক, শেষ করছি আজ গ্রেশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেটকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।